প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ছাত্রদের যে নতুন দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এই দল এবং তার যে নেতাকর্মী আছে, আলোচনা সমালোচনা যেন তাদের পিছু ছাড়ছে না। রাজনৈতিক দলগুলো নিয়ে, রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সমালোচনা হবে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু তাদের ক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, একটু সচেতন হলে, একটু চিন্তা করলেই এই সমালোচনাগুলো এড়ানো যেত। এর পাশাপাশি বিভিন্ন ধরনের নতুন নতুন চ্যালেঞ্জ এসে এই দলকে বা এই দলের নেতাকর্মীদেরকে ঘিরে ধরছে। এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই। কয়েকদিন পূর্বে একটি মেয়ে যে ধর্ষিত হয়েছে এবং পরবর্তীতে মারা গেছে, আসিয়া, তার জানাজায় গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির ২ জন নেতা। সেখানে যাওয়ার ক্ষেত্রে তারা হেলিকপ্টার ব্যবহার করেছিলেন। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। তারা কেন, কিভাবে এই হেলিকপ্টার ম্যানেজ করেছেন? কিভাবে হেলিকপ্টার ম্যানেজ করেছেন, এটি বৈধ পথে নাকি অবৈধ পথে, তার থেকে বেশি আলোচনা এসেছে তারা কেন এই হেলিকপ্টার ব্যবহার করেছেন। খুব স্বাভাবিকভাবেই তারা এই মুহূর্তে রাজনীতি করতেছেন, ভবিষ্যতে রাজনীতি করবেন, নির্বাচন করবেন। এরকম যখন অবস্থা, এই মুহূর্তে তাদের হেলিকপ্টার ব্যবহার করা কোনোভাবেই উচিত হয়নি। তারা যদি একটু চিন্তা করতেন এবং একটু সচেতন হতেন, তাহলে এই সমালোচনাটা এড়ানো যেত। কিন্তু তারা খুবই স্বাভাবিকভাবে সাদামাটাভাবে এই কাজটি করেছেন এবং যার ফলে এই সমালোচনার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তারা এই সমালোচনার সম্মুখে পড়েছেন বা জবাব দিতে বাধ্য হয়েছেন। একদিন পূর্বে দেশ টিভি একটি সংবাদ প্রকাশ করছে, যেখানে দেশ টিভি বলছে যে ১৫০ জন কর্মীকে অ্যাডহক বা মাস্টার রোল বা আউটসোর্সিং এর মাধ্যমে ঢাকা ওয়াসায় নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সমন্বয়ক, ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে এবং উপদেষ্টারা সুপারিশ করেছেন। আরো অনেকে সুপারিশ করেছেন। রাজনৈতিক দলের নাম এসেছে, বিশেষ করে বিএনপির নাম এসেছে, বিএনপি ছাত্র দলের নাম এসেছে। তাদের নামগুলো এই টিভিতে উল্লেখ করেনি, হয়তো কোনো একটা কারণে উল্লেখ করেনি। শুধুমাত্র এই শিক্ষার্থী সমন্বয়ক যারা ছিলেন এবং উপদেষ্টা, এদের নাম উল্লেখ করেছে এবং এদের নিয়ে সমালোচনা করেছেন এবং ওই নিউজে বলেছেন যে এরকম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তারা কোনো ধরনের বিজ্ঞপ্তি দেয়নি বা পরীক্ষা নেয়নি। এরকম মাস্টার রোলে বা আউটসোর্সিং এর নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয় না বা বিজ্ঞপ্তি দেওয়া হয় না। এই সংবাদের উদ্দেশ্য কি, তারা কি উদ্দেশ্য নিয়ে শুধুমাত্র সমন্বয়কদের টার্গেট করে এই সংবাদ করেছেন, সেটি নিয়ে আলোচনা হতে পারে, সেটি ভিন্ন আলোচনা। কিন্তু সারা দেশব্যাপী মাস্টার রোলে অ্যাডহক বা অস্থায়ী ভিত্তিতে যে নিয়োগগুলো দেওয়া হয়, সেগুলো নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা ছিল। এই অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া বা মাস্টার রোলে নিয়োগ দেওয়া অবৈধ না হলেও এটা পুরোপুরিভাবে অনৈতিক। বিগত সরকারের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম মাস্টার রোলে বা অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো। নির্দিষ্ট সময় পরে, সম্ভবত ২ বছর বা ২.৫ বছর পরে, এরা সম্মিলিতভাবে আন্দোলন করে বিভিন্ন জায়গায় ঝামেলা তৈরি করে তাদেরকে স্থায়ী করিয়ে নিতেন। এক ব্যাচকে স্থায়ী করা হলে সেখানে আবার নতুন করে আরেক ব্যাচ নিয়োগ দেওয়া হতো মাস্টার রোলে অথবা আউটসোর্সিং এ। এরকম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের যাচাই বাছাই করা হয় না, পছন্দ মতো সুপারিশের ভিত্তিতে নিয়োগ দিয়ে দেওয়া হয়। এর ফলে যখন পরবর্তীতে স্থায়ী করা হয়, তখনও চাকরি নিয়োগের যে যথাযথ প্রক্রিয়া আছে সেগুলো ফলো করা হয় না, যার ফলে এই নিয়োগটি হয় পুরোপুরিভাবে অস্বচ্ছ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ক্ষমতায় থাকেন, উপাচার্য, উপ উপাচার্য, ট্রেজারার, আরো অন্যান্য যে শিক্ষকরা আছেন, কর্মকর্তারা আছেন, তাদের পছন্দ বা পলিটিক্যাল ব্যক্তিবর্গ তাদের পছন্দ মতো প্রার্থীদের এনে এরকম অস্থায়ী ভিত্তিতে বা মাস্টার রোলে নিয়োগ দেন। পরবর্তীতে নির্দিষ্ট সময় পর তাদেরকে স্থায়ী করে নেন। এই কাজটি, এই মাস্টার রোলে নিয়োগ দেওয়াটা অবৈধ না হলেও অনৈতিক এবং পরবর্তীতে তাদেরকে যখন স্থায়ী করা হয়, এটি পুরোপুরিভাবে অনৈতিক এবং অবৈধ। কারণ নিয়োগ দেওয়ার যে স্বচ্ছ প্রক্রিয়া, তার কোনো কিছুই এখানে রক্ষিত হয় না। কারণ তারা প্রার্থী ইতিমধ্যে ঠিক করে রেখেছে। তারপরে বিভিন্ন প্রক্রিয়া, লোক দেখানো প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে স্থায়ী করে নেন। অনেক বিশ্ববিদ্যালয় আছে আরো এক ধাপ এগিয়ে। সেক্ষেত্রে নির্দিষ্ট সময় পরে তাদেরকে অটোমেটিক্যালি স্থায়ী করা হয়। এই এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারাও ১.৫, ২ অথবা ২.৫ বছর পরে তাদেরকে স্থায়ী করার জন্য আন্দোলন করবে এবং প্রশাসন তাদেরকে স্থায়ী করে দেবে। তো এই একটি দুষ্ট চক্র, এটি পুরোপুরিভাবে অনৈতিক। তাই যারা এই নিয়োগটি দিয়েছেন এই মুহূর্তে এসে, যে কাজটি বিগত সরকার অনেকদিন ধরে করেছে, সেই কাজটি তারা কন্টিনিউ করছেন, এটি পুরোপুরিভাবেই অনৈতিক একটি কাজ তারা করেছেন। এটি সমালোচনা অবশ্যই হওয়া উচিত। এই অনৈতিক দুষ্ট চক্র থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসা উচিত এবং এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পুরোপুরি পরিপন্থী। এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, জাতীয় নাগরিক কমিটিতে যারা ছিলেন তাদের একটি অংশ তো জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে, তাদের ভিতরে আরো একটা অংশ ছিল যাদেরকে জাতীয় নাগরিক পার্টি গঠনের পূর্বেই যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছিল, বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গণমাধ্যমে তাদেরকে সাবেক শিবির হিসেবে চিহ্নিত করেছিল। তারাও মূলত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অথবা সংগঠক হিসেবে পরিচিত। তারা একটি নতুন দল গঠন করার কথা বলছেন। জাতীয় নাগরিক পার্টি গঠনের পূর্বে তারাও জাতীয় নাগরিক পার্টিতে থাকবেন এবং গুরুত্বপূর্ণ পদে
স্থান পাবেন এরকম আলোচনা ছিল, কিন্তু পরবর্তীতে বিভিন্ন আলোচনা সমালোচনায় তারা সেখান থেকে সরে গেছে। এরপরে অনেকে ধারণা করেছিলেন এবং প্রত্যাশা করেছিলেন, এবং আমিও ব্যক্তিগতভাবে প্রত্যাশা করেছিলাম সময়ের পরিক্রমায় তারা হয়তো জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত হবেন, অথবা জাতীয় নাগরিক কমিটিতেই থাকবেন, জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন দেবেন। কিন্তু এই মুহূর্তে এসে তারা নতুন একটি দল গঠন করতে চাচ্ছেন। এর অর্থ হলো, যারা যারা মিলে জাতীয় নাগরিক পার্টি গঠন করতে চেয়েছিলেন, অথবা যারা জাতীয় নাগরিক কমিটিতে আছেন, তাদের মধ্যে পুরোপুরিভাবে দুটি ভাগে বিভক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটাকে জাতীয় নাগরিক পার্টির ভাঙন না বললেও, জাতীয় নাগরিক কমিটিতে যারা যারা আছেন তারা অবশ্যই দুটি ভাগে বিভক্ত হচ্ছেন। এর অর্থ হলো, যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন বা সংগঠক হিসেবে কাজ করেছেন, আর স্পষ্ট করে বললে যারা নাগরিক কমিটি গঠন করেছেন, তারা একসাথে রাজনীতি করতে পারছেন না, বা তাদের মধ্যে একটি দূরত্ব বা ভাঙন তৈরি হয়েছে। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রের এই অংশের মধ্যে যদি ভাঙন তৈরি হয়, তবে আমার মতে সারা দেশব্যাপী এই ভাঙন ছড়িয়ে পড়বে। অর্থাৎ এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটির সারা দেশব্যাপী যে কমিটি আছে, সেগুলো দুটি ভাগে বিভক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটি জাতীয় নাগরিক পার্টির মধ্যে ভাঙন না হলেও তরুণদের যে রাজনৈতিক চিন্তা আছে, তরুণদের যে রাজনৈতিক ভাবনা আছে, তার মধ্যে অবশ্যই ভাঙন তৈরি করবে। অর্থাৎ দুটি দলই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে পরিচিত হয়েছে। দুটি দলে জুলাই গণঅভ্যুত্থানের চিন্তাকে ধারণ করে রাজনীতি করতে চাইবে। দুটি দলেই যেহেতু তরুণ আছে, সারা দেশব্যাপী তরুণরা দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে। তাই আমার চিন্তায় জাতীয় নাগরিক পার্টি গঠিত হওয়ার পরে জাতীয় নাগরিক পার্টির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, তাদেরই যারা সহকর্মী ছিল, একই সাথে জাতীয় নাগরিক পার্টি গঠন করার চিন্তা করছে, তারা বের হয়ে গিয়ে নতুন আরেকটি দল গঠন করা। যে জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় নাগরিক কমিটির এই বিষয়গুলো নিয়ে আরো সচেতন হওয়া উচিত, আরো সতর্ক হওয়া উচিত, আরো চিন্তা করা উচিত। তাদের মধ্যে অনেক ধরনের ছেলে মানুষই আছে, তাদের ভিতরে সুদূর প্রসারী চিন্তার যথেষ্ট অভাব রয়েছে। তারা বিভিন্ন ধরনের কাজ করছে কোনো ধরনের চিন্তা ছাড়াই, যেগুলো নিয়ে পরবর্তীতে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, বিতর্ক জন্ম দিচ্ছে, এবং তাদের মধ্যে যে মতবিরোধ আছে সেগুলো প্রকাশ হয়ে যাচ্ছে, এবং তাদের যে সহকর্মীরা আছে তারা বিভক্ত হয়ে অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করছে। এই জাতীয় নাগরিক পার্টির উচিত এখনই সবার সাথে বসে তাদের মধ্যে যে বিরোধ আছে সেগুলো মিটিয়ে একই সাথে রাজনীতি করার জন্য তাদেরকে আশ্বস্ত করা বা একত্রিত করার চেষ্টা করা। অন্যথায় অন্তত তারা যাতে নতুন আর একটি রাজনৈতিক দল গঠন না করে, সেই বিষয়ে তাদেরকে কনভিন্স করা। যারা এখন নতুন দল করছে তারা কখনো জাতীয় নাগরিক পার্টিতে যোগ না দিলেও জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলার ক্ষেত্রে তাদের এই নতুন দল গঠনকে জাতীয় নাগরিক পার্টির ভাঙন হিসেবেই চিত্রিত হবে। আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন।